আজকে ক্লাস 9-এর 6 নম্বর চ্যাপ্টার তাপ থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। এখানে খাতাতে 1 থেকে 37টার মতো এমসিকিউ আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর বই থেকে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে চলো দেখিনি খাতা থেকে। তো 1 নম্বরে কি বলেছে, তাপের সিজিএস একক কি? তো তাপের সিজিএস একক আমরা জানি যে ক্যালোরি, ঠিক আছে? তাপের সিজিএস একক হবে ক্যালোরি, তো এটা রাইট অ্যান্সার। তাপের সিজিএস একক ক্যালোরি। তারপর 2 নম্বর বলেছে তাপের এসআই একক কি? তো তাপের এসআই কি হয়ে যাবে? তাপের এসআই একক জুল। তাপমাত্রা বা উষ্ণতার সিজিএস একক কি? তাপমাত্রা বা উষ্ণতার সিজিএস একক হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস। তারপর তাপমাত্রা বা উষ্ণতার এসআই একক কি? আমরা জানি তাপমাত্রা বা উষ্ণতার এসআই একক কেলভিন। সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস আর এসআই একক কেলভিন। আর তাপমাত্রা কিন্তু আলাদা। তাপ হচ্ছে তাপমাত্রার কারণ, ঠিক আছে? আর তাপমাত্রা হচ্ছে তাপের ফল। তো তাপের ফল হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার কারণ হচ্ছে তাপ। তারপর কোয়েশ্চেন নাম্বার 5, আপেক্ষিক তাপের সিজিএস একক কি? এখানে আপেক্ষিক তাপ বলেছে, ঠিক আছে? আপেক্ষিক তাপের সিজিএস একক বলেছে, তাহলে এটা হয়ে যাবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা সিজিএস একক যেহেতু বলেছে, তাহলে সিজিএস একক জানি তাপ ক্যালোরি হয়, তারপর পার ডিগ্রি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, যেহেতু গ্রামটাও সিজিএস এককে আর ডিগ্রি সেলসিয়াসটাও সিজিএস এককে, তাই এটা রাইট অ্যান্সার। যদি এসআই একক বলতে, তাহলে তাপের জানি এসআই একক জুল, পার এসআই একক হচ্ছে কেজি, আর কেলভিনও হচ্ছে এসআই একক, তাহলে এটা আপেক্ষিক তাপের এসআই একক হতো, আর এটা সিজিএস একক। তারপর লিন তাপের সিজিএস একক কি? লিন তাপের বলেছে যেহেতু, ঠিক আছে, লিন তাপের সিজিএস একক হয়ে যাবে ক্যালোরি পার গ্রাম। কেন? কারণ আমরা জানি যে একক ভরের কোনো বস্তুকে, ঠিক আছে, কোনো বস্তুকে যত পরিমাণ তাপের প্রয়োজন হয়, ঠিক আছে, শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তন করে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি একক ভরের বস্তুকে উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থান পরিবর্তনের জন্য বা অবস্থার পরিবর্তন ঘটার কারণে যতটা পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে লিন তাপ, ঠিক আছে? লিন তাপের এসআই একক তাহলে কী হয়ে যাবে? সিজিএস একক যদি ক্যালোরি পার গ্রাম হয়, তাহলে এসআই একক হয়ে যাবে কি? জুল পার কেজি, ঠিক আছে? জুল পার কেজি, কারণ এই দুটো এসআই একক আছে, জুলও জানি আর কেজিটাও এসআই একক। ক্যালোরি পার গ্রাম এটাও সিজিএস একক। তারপর তাপগ্রাহিতার সিজিএস একক কি? তাপগ্রাহিতার সিজিএস একক হয়ে যাবে কি? এখানে হয়ে যাবে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, এটা সিজিএস একক। একই রকমভাবে তাপগ্রাহিতার এসআই একক হয়ে যাবে এটা, ঠিক আছে, জুল পার কেলভিন। তাপ হলো এক প্রকার কার্যশক্তি ক্ষমতা না বল, কার্যশক্তি ক্ষমতা না বল, শক্তি। তাপ এক প্রকার শক্তি। অবস্থান পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তনকে আমরা কি বলবো? অবস্থান পরিবর্তন ঘটাবো না, শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটাবো। তাহলে কিন্তু এটা হয়ে যাবে অবস্থার পরিবর্তন না ঘটিয়ে, তাহলে এটা বোধগম্য তাপ। উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনকে কি বলবো? উষ্ণতার পরিবর্তন একই থাকবে, শুধুমাত্র অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে লিন তাপ। 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে? 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান 0.24 ক্যালোরি। তাহলে এটা অ্যান্সার, এটা 3 নম্বরটা, ঠিক আছে? যদি 1 ক্যালোরি বলে তাহলে 4.2 জুল, আর যদি 1 জুল সমান কত ক্যালোরি বলে তখন এটা 0.24 ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর মান কত? সিজিএস পদ্ধতিতে বলেছে, তাহলে এটা কী যাবে? 4.2 × 10⁸ পার ক্যালোরি, ঠিক আছে? 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি, তাহলে এটা অপশান এটা হবে 1 নম্বর অপশানটা। আর্গ পার ক্যালোরি এখানে 10⁷ হবে, এগুলো কিন্তু হবে না। 10⁵, 10⁶, এগুলো কিন্তু হবে না, এই একটাও হবে না, ঠিক আছে? এটা হয়ে যাবে 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি, এটা সিজিএস একক, যান্ত্রিক তুল্যাঙ্কের জের মান। তারপর এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্ক জের মান কি? এটা হয়ে যাবে 1। এসআই পদ্ধতিতে কিন্তু 1, যান্ত্রিক তুল্যাঙ্ক 1। তারপর দেখো গলনের লিন তাপ কি? গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। একই রকমভাবে কঠিনীভবনের লিন তাপ কি? এটা হয়ে যাবে 80 ক্যালোরি পার গ্রাম। তারপর দেখো বাষ্পীভবনের লিন তাপ বলেছে, এটা কিন্তু হয়ে যাবে 537 ক্যালোরি পার গ্রাম।
ঘনীভবনের লীন তাপ কী হয়ে যাবে, ঘনীভবনের লীন তাপও হয়ে যাবে 537 ক্যালোরি পার গ্রাম। তারপর বলেছে উচ্চ অবস্থান্তর হলো, উচ্চ অবস্থান থেকে কোনটা হয়ে যাবে, কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এটা হবে অপশান 1 নম্বরটা। কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এটা হচ্ছে উচ্চ অবস্থান্তর। তারপর বলেছে নিম্ন অবস্থান্তর কোনটি, নিম্ন অবস্থান্তর হয়ে যাবে কি ঘনীভবন থেকে তরল, ঘনীভবন থেকে তরল, তরল থেকে কঠিন, তো এটা হয়ে যাবে অপশান 2 নম্বরটা। তারপর দেখো 420 জুল কার্যতাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপের পরিমাণ হবে কি, 420 জুল কার্য তাপে রূপান্তরিত করতে বলেছে, ঠিক আছে। তাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপের পরিমাণ বলেছে। তাহলে এই ইকুয়ালটা আমরা কি জানি, ঠিক আছে, হিট, হিট এইচ ইকুয়াল টু, এখানে তাপ জিজ্ঞেস করেছে তাপের পরিমাণ কত, তাহলে হিট মানে তাপ, তাপ ইকুয়াল টু আমরা কি জানি W/J, ঠিক আছে, কার্য বাই জুল, এই সূত্রটা জানি, তাপ ইকুয়াল টু। তাহলে এবার আমরা করি, এখানে দেখো আমি করে নিয়েছি একদিকে, ঠিক আছে, জে এর মান কি 4.2 × 10⁻⁷, আর ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক কী হয়ে যাবে 420 জুল, যেহেতু এখানে বলেই দিয়েছে 420 জুল, তাহলে 420 × 10⁻⁷ আর্ক হয়ে যাবে, ঠিক আছে। জে এর মান জানি আমরা, এটা যেহেতু দেওয়া আছে কার্য 420 জুল, তাহলে এখানে 420 × 10⁻⁷ আর্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জে ইকুয়াল টু কী হয়ে যাবে, জে ইকুয়াল টু 4.2 × 10⁻⁷ আর্ক, আর ডাব্লিউ ইকুয়াল টু 420 মানে 420 × 10⁻⁷ আর্ক, এটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে ডাব্লুর জায়গায় কী লিখব, 420, ঠিক আছে, ইন্টু 10⁻⁷ আর্ক, আর এখানে জে এর মানটা আমরা লিখব 4.2 × 10⁻⁷, এটা আর্ক পার ক্যালোরি, ঠিক আছে, এটা আর্ক পার ক্যালোরি। তো এখানে দেখো কি হয়ে যাবে 10⁻⁷, কেটে গেল, আর্কে কেটে গেল, এখানে যেহেতু দশমিক আছে, দশমিকটা একটা যদি উঠিয়ে দিই, এখানে তার পাশে একটা শূন্য হবে উপরের, ঠিক আছে, উপরের একটা শূন্য হবে, কেন, কারণ দশমিক পাশে একটা সংখ্যা আছে, উঠিয়ে দিয়ে এখানে একটা শূন্য বসে গেল, তাহলে এটা যদি কাটি দেখো এখানে 100 হবে, 42কে 42,000 দিয়ে কাটলে কিন্তু 100 হবে। তাহলে অতএব তাপ বা এইচ ইকুয়াল টু হয়ে যাবে 100 ক্যালোরি সিএল, ঠিক আছে। এখানে তাহলে কোন অপশানটা হবে, এটা 100 ক্যালোরি। তারপর দেখো বলেছে পদার্থের অবস্থান্তরের সময় তাপমাত্রা কি হয়, মানে পদার্থের যদি আমি অবস্থান করি, মানে অবস্থানের পরিবর্তন করলে কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে। আমরা লীন তাপে দেখেছি যে উষ্ণতাকে অপরিবর্তিত রেখে অবস্থার পরিবর্তন ঘটায়, তো সেখানে দেখো অবস্থান্তরের কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাপমাত্রা অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে লীন তাপ। তারপর দেখো কি বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 গ্রাম বরফকে গলাতে যে পরিমাণ তাপ লাগে তা হলো, তো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফকে গোলাতে মানে অবস্থার পরিবর্তন বলেছে, ঠিক আছে, যে বরফকে গোলাতে যে পরিমাণ তাপ লাগে তা কি, তো আমরা জানি যে লীন তাপ মানে কি, লীন তাপ মানে হচ্ছে সিজিএসকে আমরা জানি ক্যালোরি পার গ্রাম, আর এসআইকে যে সিজিএসকে জানি ক্যালোরি পার গ্রাম, আর এসআইকে জানি জুল পার কেজি, তো আমাদেরকে এখানে সিজিএস পদ্ধতিটাই ব্যবহার করতে হবে। তাহলে দেখো 2 গ্রাম বরফকে বলেছে, ঠিক আছে, জলে পরিণত করব, আর উষ্ণতা কিন্তু একই থাকবে, স্থির থাকবে, যেহেতু লীন তাপে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা অপরিবর্তিত থাকে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। তাহলে যদি আমরা বরফকে জলে পরিণত করি, ঠিক আছে, এটা হচ্ছে বরফ, তা থেকে জলে পরিণত করলাম, ঠিক আছে, বরফ থেকে জলে পরিণত করলাম, তো দেখো এখানে কি হবে, বরফ বলেই দিয়েছে 2 গ্রাম আছে, আর বরফ থেকে জলে পরিণত করতে তাহলে কত পরিমাণ তাপ লাগবে, 80 ক্যালোরি, সেটা আমরা জানি, ঠিক আছে। বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি, বা আমরা যদি বলতাম জল থেকে বরফ, সেটাও 80 ক্যালোরি হতো, আবার জল থেকে বাষ্প সেটা 537 ক্যালোরি, ঠিক আছে, আবার বাষ্প থেকে জল সেটা 537 ক্যালোরি। তো এখানে দেখো বরফ হচ্ছে 80 ক্যালোরি, 80, ঠিক আছে, 80 ক্যালোরি, 80 ইন্টু কত বলেছে 2 গ্রাম বরফ, তাহলে এখানে 80 ইন্টু 2 লিখলাম, ঠিক আছে। যদি আমরা গুণ করি দেখো এখানে 160 হবে, ঠিক আছে, 8 × 2 = 16, 200, তাহলে 160 ক্যালোরি তাপ হবে, এখানে 2 নম্বর অপশানটা।
তারপর বলেছে 0°C তাপমাত্রা 1 গ্রাম বরফকে 60 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কী হবে? তো এখানে 0°C তাপমাত্রা 1 গ্রাম বরফকে 60 ক্যালোরি তাপ যদি দিই, ঠিক আছে, একটি বরফকে যদি আমি 60 ক্যালোরি তাপ দিই, একটি বরফের যে ভরটা সেটা 1 গ্রাম, সেটাকে আমি 60 ক্যালোরি তাপ দেবো, তাহলে কি হবে সেটা? এখানে অপশানগুলো দেওয়া আছে 0°C, 0°C থেকে কম, 0°C থেকে বেশি, আপেক্ষিক তাপ না জানলে তাপমাত্রা বলা অসম্ভব। তো এখানে কি হবে দেখো, আমরা জানি বরফ গলনের লিন তাপ মানে কি 80 ক্যালোরি। আমরা যদি একটা বরফকে তাপ দিই তা সেই পরিমাণটা 80 ক্যালোরি আমাকে হতে হবে, তবেই বরফটি জলে পরিণত হবে, ঠিক আছে, তবে বরফটি জলে পরিণত হবে যদি আমরা 80 ক্যালোরি তাপটি দিই। তো এখানে 60 ক্যালোরি বলেছে, তো 60 ক্যালোরি যদি দিই তাপ তো বরফটি তো গলবে না, ঠিক আছে, 80 ক্যালোরি দিলে তবেই বরফ গলবে। তো এখানে কি হবে দেখো, তার তাপমাত্রা কিন্তু 0°C থাকবে। এখানে অপশান এটা রাইট আনসার, ঠিক আছে, তার থেকে কমও হবে না, 0°C থেকে বেশিও হবে না। তাপটা তো আমাদেরকে 80 ক্যালোরি লাগতেই হবে। আর বরফ থেকে যদি জলে করি, ঠিক আছে, অবস্থার পরিবর্তন করছি, আর 0°C মানে উষ্ণতা কোনো পরিবর্তন করছি না, তাহলে বিনা উষ্ণতা পরিবর্তন না করে আমরা যদি তাপ দিই তাহলে সেটা আমাদেরকে 80 ক্যালোরি হতেই হবে, নাহলে বরফ গলবে না। তো এখানে 60 বলেছে, তাহলে কি বরফ গলবে? তো গলবে না, তাহলে এখানে 0°C হবে। তারপর লিন তাপ থার্মোমিটারের, ঠিক আছে, তাপমাত্রার পার্ট কি করে, মানে লিন তাপ থার্মোমিটার পার্টকে কী করে? কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়, একই রেখে না, কোনোটিই নেই। লিন তাপের সঙ্গে তাপমাত্রা তো কোনো সম্পর্ক নেই, কারণ লিন তাপে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয় না, তাহলে একই থাকে। তারপর কি বলেছে, শিশির জমার পক্ষে উপযোগী নয় কি? শিশির জমার পক্ষে উপযোগী নয় স্থির বায়ু, মেঘমুক্ত পরিষ্কার আকাশ, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, না মেঘলা আকাশ? শিশির জমার পক্ষে উপযোগী নয় মেঘলা আকাশ। মেঘলা আকাশে কোনো দিন শিশির জমে না, ঠিক আছে, মেঘলা আকাশ থাকলে। তারপর ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় পারদ, কেরোসিন, জল, না গ্লিসারিন? তো এটা আমরা জানি যে ব্যতিক্রান্ত প্রসারণ জলেই দেখা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে 0°C থেকে 4°C উষ্ণতার মধ্যে জলের ঘনত্ব সর্বাধিক হয়ে যায় আর আয়তন কমে যায়, সেটা হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণ। ঘরের উষ্ণতা বাড়ালে শিশিরাঙ্ক কী হবে? কমে, বাড়ে, একই থাকে, নির্দিষ্ট নেই। তো ঘরের মধ্যে যদি উষ্ণতা বাড়ায় শিশিরাঙ্ক কিন্তু একই থাকবে, একটা নির্দিষ্ট উষ্ণতায় কিন্তু শিশির হয়, ঠিক আছে, তার একটা নির্দিষ্ট উষ্ণতার মধ্যে সর্বাধিক যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেটা হচ্ছে শিশিরাঙ্ক, ঠিক আছে, তাহলে একই থাকে। শিশিরাঙ্ক বলতে বোঝায় একটি নির্দিষ্ট উষ্ণতাকে, আর্দ্রতাকে, ঘনত্বকে, না আপেক্ষিক আর্দ্রতাকে? তো শিশিরাঙ্ক কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতাকে উল্লেখ করতেই হবে, তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতার মধ্যে যতটা পরিমাণ জলীয় বাষ্প সম্পৃক্ত হবে সর্বাধিক, ঠিক আছে, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। তারপর দেখো জলের ঘনত্ব সর্বাধিক কিসে থাকবে? 4°C আমরা জানি। জলের আয়তন কিন্তু সর্বনিম্ন হবে 4°C উষ্ণতায়, মানে অপোজিট, 4°C উষ্ণতায় দুটোই, কিন্তু ঘনত্বটা সর্বাধিক হয়ে যায় আর আয়তনটা সর্বনিম্ন হয়ে যায় 4°C। তারপর বলেছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ সংক্রান্ত পরীক্ষা করেন বিজ্ঞানী চার্লস, বিজ্ঞানী জুল, বিজ্ঞানী হোপ, না বিজ্ঞানী নিউটন? তো হোপ কিন্তু জলের ব্যতিক্রান্ত প্রসারণ সম্পর্কে পরীক্ষা করেন। জলের উষ্ণতা 0°C থেকে 4°C পর্যন্ত বৃদ্ধি করলে ঘনত্ব হ্রাস পায়, ঘনত্ব বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, না আয়তন ও ঘনত্ব উভয় হ্রাস পায়? ঠিক আছে, 0°C থেকে 4°C পর্যন্ত যদি বৃদ্ধি করি তাহলে ঘনত্ব কিন্তু কী হয়ে যাবে? ঘনত্ব বৃদ্ধি পাবে, এটা হয়ে যাবে। তারপর দেখো শীত প্রধান দেশের জলাশয়ের উপরে জমে যাওয়া বরফের স্তরের ঠিক নিচের জলের উষ্ণতা কত থাকবে? মানে একটা শীত প্রধান দেশে বা শীতকালে জলাশয়ের উপরে যে বরফ জমে, ঠিক আছে, সেই বরফের স্তরটি থাকে, তার যে নিচের স্তর জলটি হয় তার উষ্ণতারও কত থাকে? তার উষ্ণতা থাকে 0°C, কারণ জানি আমরা একটা বরফ জলে যদি পরিণত হয়, ঠিক আছে, বরফ থেকে জলে, তো সেটার কিন্তু মান 0°C হয়। বরফ আর জল, যেটা আমরা লিন তাপ বলছি, বরফ বা জল, ঠিক আছে, অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু উষ্ণতাটা এক থাকে, তো সেটাই বরফের নিচের জলের স্তরটা 0°C। তারপর শীত প্রধান দেশের জলাশয়ের জলের একদম গভীরতার উষ্ণতা কত থাকে? সেটাই যাবে 4°C, ঠিক আছে। এটা কিন্তু কি কোনো শীত প্রধান দেশে বা যে কোনো জলের গভীরতায় কিন্তু
শীতপ্রধান দেশে, ঠিক আছে, শীতপ্রধান দেশে জলের একদম গভীরতায় একদম নিচে সর্বনিম্নে মানে যে মাটির লেভেলের স্তরে আছে, ঠিক আছে, সেই মাটি লেভেল স্তরের যে জলের অংশটা সেখানে কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে জলটা। আর এটা বরফের নিচের জল, ঠিক আছে, মানে বরফগুলো যে জলে ভাসে সেই বরফের নিচের জলটি তার উষ্ণতা এটা হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এইগুলো ছিল খাতার, ঠিক আছে, খাতা থেকে আলোচনা করলাম এগুলো। তো চলো এবার বই থেকে এমসিকিউগুলো দেখে নিই। 1 নম্বর কি বলেছে, তাপ শক্তি প্রকৃতপক্ষে কী হবে, এটা অপশন এ হবে পদার্থের অণুগুলির অনিয়ন্ত্রিত গতির জন্য উৎপন্ন গতিশক্তি, ঠিক আছে, অনিয়ন্ত্রিত। তারপর 2 নম্বর, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের মান নির্ভর করে যে রাশির ওপর তা কোনটা হবে, বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ, বস্তুর উষ্ণতার পরিবর্তন, সব গঠিত। এখানে অপশন ডি রাইট অ্যান্সার, কারণ আমরা জানি যে তাপ ইকুয়াল টু এমএসটি, ঠিক আছে, মানে হচ্ছে পদার্থের ভর, এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, আর টি মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে তাহলে বস্তুর তাপের মান নির্ভর করে এই তিনটির উপরই, বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ, বস্তুর উষ্ণতার পরিবর্তন, ঠিক আছে, এইচ ইকুয়াল টু এমএসটি। তারপর এসআইতে আপেক্ষিক তাপের মান অপশান এ 4200 জুল পার কেজি কেলভিন। কোয়েশ্চেন নাম্বার 4, যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তার নাম হচ্ছে ক্যালোরিমিটার। শিশির জমার উপযোগী নয়, এটা হবে মেঘলা আকাশ। কোয়েশ্চেন নাম্বার 6, কার আপেক্ষিক তাপ সর্বাপেক্ষা বেশি, এটা হবে অপশান সি জলের আপেক্ষিক তাপ সবথেকে বেশি। ফুটন্ত জল স্টিমে পরিণত হচ্ছে, এই অবস্থায় জলের আপেক্ষিক তাপ এটা কিন্তু অসীম হবে। কোয়েশ্চেন নাম্বার 8, যখন কোনো উত্তপ্ত বস্তুকে একটি শীতল বস্তু সংস্পর্শে রাখা হয় তখন উত্তপ্ত বস্তুর তাপমাত্রা হ্রাস T1 ও শীতল বস্তুর তাপমাত্রা বৃদ্ধি T হলে এটা হবে T1 ইকুয়াল টু T2, অপশান বি। কোনটি দিয়ে ক্যালোরিমিটার তৈরি হয়, কাঁচ, তামা, কাঠ না কাঁচ বা তামা? ক্যালোরিমিটার তৈরি করা কোন যন্ত্র দিয়ে, তো এটা হবে তামা। ক্যালোরিমিত্রিক তরল পদার্থ রূপে নিচের কোনটি ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক, জল, কেরোসিন, পারদ না অ্যানিলিন? তো এটা হবে অ্যানিলিন, ঠিক আছে, ক্যালোরিমিত্রিক তরল পদার্থ রূপে। তারপর কোনো চায়ের কাপে একটি চামচকে ডোবালে চায়ের উষ্ণতা কমতে দেখা যায়, চামচের উপাদান হিসেবে যেটি সবচেয়ে বেশি উপযোগী তা হলো কোনটি? এখানে অপশানগুলো দেওয়া আছে, তো তার মধ্যে হবে ইস্পাত, অপশান বি। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? তো আমরা জানি যে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ আমরা জানি এইচ ইকুয়াল টু এমএসটি। তাহলে এইচ মানে তাপ, ঠিক আছে, তাপ ইকুয়াল টু এমএসটি, কারণ এম মানে হচ্ছে বস্তুর ভর, এস মানে আপেক্ষিক তাপ, আর টি মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন বা তাপমাত্রা পরিবর্তন। তো এখানে দেখো কোনটির উপর, বস্তুর ঘনত্বের উপর কিন্তু নির্ভরশীল নয়, বস্তুর ভরের উপর নির্ভরশীল, আপেক্ষিক তাপের উপরও নির্ভরশীল, তাপমাত্রার উপরও নির্ভরশীল, এটা এইচ ইকুয়াল টু এমএসটি, ঠিক আছে, এই ফর্মুলাটা। কোয়েশ্চেন নাম্বার 13, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তার মান কত? তো এর মান হচ্ছে 4.2 জুল, ঠিক আছে, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত ক্যালোরি হবে, এটা হবে 0.24 ক্যালোরি, ঠিক আছে, 1 জুল সমান 0.24 ক্যালোরি, আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, বিশুদ্ধ কেলাসাকার পদার্থের ক্ষেত্রে কি হবে, গলনাঙ্ক ইকুয়াল টু হিমাঙ্ক। আপেক্ষিক তাপের মাত্রিক সংকেত কী হবে, এখানে অপশান সি L² T⁻² K-1। ফুটন্ত জল স্টিমে পরিণত হচ্ছে, এই অবস্থায় জলের আপেক্ষিক তাপ কী হবে? ফুটন্ত জল যদি স্টিমে পরিণত হয়, তো এটা আমরা দেখলাম একটু আগে, এই কোয়েশ্চেনটাই ছিল, ঠিক আছে, এটা হবে অসীম। এই কোয়েশ্চেনটাই আগে ছিল, একবার দেখলাম, এই যে এখানে ফুটন্ত জল স্টিমে পরিণত হচ্ছে, এই অবস্থায় জলের আপেক্ষিক তাপ। তারপর একটি অপেক্ষাকৃত উষ্ণ ও একটি অপেক্ষাকৃত শীতল বস্তুর মধ্যে তাপীয় সংস্পর্শ হলে কি হবে, এখানে অপশান ডি হবে। কেন না উভয় বস্তু তাপমাত্রা পরিবর্তন যথাক্রমে তাদের ভর, আপেক্ষিক তাপ, ঠিক আছে, ভর, আপেক্ষিক তাপ আর প্রাথমিক তাপমাত্রার উপর নির্ভর করে। তারপর তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে বোঝায় তাপ ও কার্যের অনুপাত, কার্য ও তাপের অনুপাত, তাপ ও কার্যের গুণফল না কোনোটিই নয়? তো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে বোঝায় কার্য ও তাপের অনুপাত।
তারপর তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে হচ্ছে একটি ধ্রুবক। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 গ্রাম বরফকে 60 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা এটা 0 ডিগ্রি সেলসিয়াসই হবে। কারণ কি? কারণ আমরা জানি যে বরফকে যদি গলাতে হয়, ঠিক আছে, একই উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একই থাকবে, কিন্তু যদি বরফকে জলে পরিণত করি, সেই বরফকে জলে পরিণত করতে একটা নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন, সেটা হচ্ছে 80 ক্যালোরি। তো এখানে 60 ক্যালোরি বলেছে, তাহলে 60 ক্যালোরি দিলে তো গলবে না, মিনিমাম আমাদেরকে 80 ক্যালোরি তাপ দিতেই হবে, তবে বরফটি জলে পরিণত হবে একই উষ্ণতায়, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এখানে যদি 60 ক্যালোরি তাপ প্রয়োগ করি তাহলে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে, মানে গলবে না, বরফেই থাকবে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হবে। কোয়েশ্চেন নাম্বার 22, সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কি? তো এখানে সিজিএস পদ্ধতিতে বলেছে এটা হবে অপশন এ 4.2 × 10⁷ 8 পার ক্যালোরি, ঠিক আছে, 2⁷ হবে। তারপর এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 1, ঠিক আছে, এসআই পদ্ধতিতে 1 হবে, সিজিএস পদ্ধতিতে এটা হবে 4.2 × 10⁷ 8 পার ক্যালোরি। কোনো জলপ্রপাতের নিচের জলের তাপমাত্রা ওপরের জলের তাপমাত্রা অপেক্ষা কিন্তু বেশি হবে, নিচের জলের তাপমাত্রা বেশি হবে ওপরের জলের থেকে। লিন তাপের মাত্রীয় সংকেত কোনটা? অপশন এ m L² 2। সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ কী হবে? 80 ক্যালোরি, মানে বরফকে জলে পরিণত করছি, তো তাতে কত পরিমাণ তাপ দিতে হবে? 80 ক্যালোরি দিতে হবে, তবে বরফটি জলে পরিণত হবে। তারপর সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিন তাপ হলো, এটা হবে 537 ক্যালোরি পার গ্রাম। কেন? কারণ এখানে দেখো, এখানে বলেছে জল থেকে বাষ্প, ঠিক আছে, জল থেকে বাষ্পতে যদি পরিণত করি কিন্তু তাপটা বেশি দিতে হবে 537 ক্যালোরি পার গ্রাম। আর যদি বরফ থেকে জলে পরিণত করি তখন কিন্তু লিন তাপটা কম লাগে, 80 ক্যালোরি, খুবই কম, ঠিক আছে। আর যদি জল থেকে বাষ্পে করি আবার, তো সেখানে কিন্তু তাপটা অত্যধিক বেশি। কোয়েশ্চেন নাম্বার 28, উষ্ণতা স্থির রেখে একক ভরের কঠিন পদার্থকে তরল পদার্থে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপকে বলবো আমরা গলনের লিন তাপ, ঠিক আছে। উষ্ণতা স্থির থাকবে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। বাষ্প তরলে ঘনীভূত হলে কী হবে? তাপ উৎপন্ন হবে। তারপর জলকে শীতল করে বরফে পরিণত করার ক্ষেত্রে যদি ভর শক্তির তুল্যতাকে হিসাবের মধ্যে আনা হয়, জলকে শীতল করে বরফে পরিণত করার ক্ষেত্রে যদি ভর শক্তির তুল্যতাকে হিসেবে, ঠিক আছে, হিসাবের মধ্যে আনা হয় তাহলে জলের ভর হ্রাস পাবে। কোনো আবদ্ধ স্থানে কোনো তরলের সম্পৃক্ত বাষ্প ওই তরলের সংস্পর্শে থাকার সময় কি হবে? এটা 31, এটা হবে অপশন এ। তারপর -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের একটি ব্লককে ধীরে ধীরে তাপ দিলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিমে পরিণত করা হলো। নিম্নোক্ত কোন লেখয় ঘটনাকে গুণগত প্রকাশ করায়? তো -10 ডিগ্রি সেলসিয়াস বরফকে ধীরে ধীরে তাপ দিলে কী হবে? স্টিমে পরিণত করা হচ্ছে। তাহলে এখানে দেখো -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ রয়েছে, তারপর সেটাকে ধীরে ধীরে যদি তাপ দিচ্ছি, তারপর দেখো অবস্থান্তরের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, তারপর আবার উষ্ণতার পরিবর্তন হচ্ছে, তারপর আবার অবস্থান্তর হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। তো এইগুলো দেখো আরও বাকি যে 3টে ছবি সেইগুলোর সাথে কিন্তু ম্যাচ করছে না, তো এটা কিন্তু অপশন এ হবে, ঠিক আছে। তারপর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত হলে জামা কাপড় শুকোনোর সম্ভাবনা থাকে না? বাতাসে যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু জামা কাপড় শুকোতে খুঁজে না, ঠিক আছে। তাহলে এখানে 100% হবে। 100% যদি আর্দ্রতা থাকে বাতাসে তাহলে কিন্তু ভিজে জামা কাপড় শুকোবে না। তো সেটা কখন আমরা দেখতে পারি? বিশেষ করে বর্ষাকালে দেখতে পাই যে একটু দেরি হয়, লেট হয় জামা কাপড় শুকোতে, ঠিক আছে, কারণ বাতাসের মধ্যে সেই টাইমে যে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। 1 কেজি জলকে 100 ডিগ্রি সেলসিয়াসে রেখে 1 কেজি স্টিমে পরিণত করতে তাপ লাগবে, ঠিক আছে। এখানে 1 কেজি জলকে বলেছে এবং 100 ডিগ্রি সেলসিয়াসে রেখে 1 কেজি স্টিমে পরিণত করতে, এখানে অপশন ডিটা হবে। সম্পৃক্ত বাষ্প চার্লস কিংবা বয়েলের কোনো সূত্রই মেনে চলে না। সম্পৃক্ত বাষ্প কিন্তু চার্লস বয়েলের সূত্র মেনে চলে না, তো এখানে অপশন ডি। তারপর 36, একটি কঠিন পদার্থকে সমাহারে তাপ প্রদান করা হচ্ছে এবং পদার্থটির উষ্ণতার পরিবর্তন নিম্নের চিত্রে দেখানো হয়েছে। তো এখানে দেখো
লেখচিত্রে অবস্থান্তর বোঝায়, মানে অবস্থার পরিবর্তন এখানে কোনটা বটে। ঠিক আছে, বিসি ডিওএ, এবিসিডি না বিসিওএ। তো এখানে উষ্ণতা রয়েছে আর নিচে তাপ, তাহলে আমাদের বলেছে অবস্থার পরিবর্তন। ঠিক আছে, তাহলে দেখো অবস্থার পরিবর্তন এখানে হবে এ বি আর সিডি। কেন? কারণ দেখো এটা সমাহারে যাচ্ছে, উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, উষ্ণতা স্থির রয়েছে। আর এই যে একটু করে বাড়ছে মানে উষ্ণতাটা বাড়ছে। ঠিক আছে, তাপের সঙ্গে তাপ প্রদানের উষ্ণতা বাড়ার ফলে, তাপ দেওয়ার ফলে উষ্ণতাটা বাড়ছে। এই যে এইভাবে আস্তে আস্তে তাপ দিচ্ছি আর উষ্ণতাটা বাড়ছে। আবার দেখো এটা সমান হয়ে গেছে। ঠিক আছে, সমান্তরাল হয়ে গেছে, মানে কোনো উষ্ণতার পরিবর্তন হয়নি, একই আছে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে। আবার দেখো উষ্ণতার পরিবর্তন হচ্ছে বিসি। ঠিক আছে, তাপের সঙ্গে উষ্ণতার পরিবর্তন হচ্ছে। আবার দেখো সিডি কি হচ্ছে? অবস্থার পরিবর্তন হচ্ছে, উষ্ণতা স্থির আছে। আবার ডি উষ্ণতার পরিবর্তন হচ্ছে। তো এখানে আমাদের বলেছে অবস্থার পরিবর্তন, এটা হবে এ বি আর সিডি, তাহলে অপশান সি। দেখো 36 নামের প্রশ্নে লেখচিত্রে যদি সিডি ইকুয়াল টু 2AB হয় তাহলে নিম্নের কোন বক্তব্যটি ভুল। তো এখানে কোন বক্তব্যটি ভুল বলেছে? এবি অংশটি কঠিন থেকে তরল রূপান্তরিত বোঝায়। হ্যাঁ বোঝায়, কারণ দেখো এবি কি হচ্ছে? অবস্থার পরিবর্তন হচ্ছে বরফ থেকে জলে। ঠিক আছে, উষ্ণতার পরিবর্তন হয়নি, তাহলে এটা ঠিক আছে। সিডি অংশটি তরল থেকে বাষ্পে রূপান্তরিত হচ্ছে, এটাও হবে ঠিক। এই যে সিডি, এটা অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে তরল থেকে বাষ্প, কিন্তু উষ্ণতা স্থির রয়েছে। বাষ্পীভবনের লিন তাপ গলনের লিন তাপের দ্বিগুণ, এটাও তো হবে না। ঠিক আছে, গলনের লিন তাপ বাষ্পীভবনের লিন তাপের দ্বিগুণ, ডি। অসম্পৃক্ত বাষ্প কী হবে? অসম্পৃক্ত বাষ্প চার্লস ও বয়েল উভয় সূত্রই মেনে চলে। ঠিক আছে, চার্লস ও বয়েল উভয় সূত্রই মেনে চলে, সি। কার্য ও তাপের সম্পর্কটি কি হয়ে যাবে? ডাব্লিউ ইকুয়াল টু জেইচ, মানে ওয়ার্ক ইকুয়াল টু জেইচ। ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান হবে 100%। ঠিক আছে, সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করার উপায় হলো সবকটিই হবে। আয়তন বাড়াতে হবে, চাপ কমাতে হবে এবং উষ্ণতা বাড়াতে হবে। ঠিক আছে, আয়তন উষ্ণতা বাড়াতে হবে, চাপ কমাতে হবে, তবেই সম্পৃক্ত বাষ্পকে আমরা অসম্পৃক্ত করতে পারি। তারপর অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করার উপায় কি? এখানে আয়তন কমাতে হবে, উষ্ণতা কমাতে হবে, চাপ বাড়াতে হবে, তাহলে এটা অপশান ডি। ঠিক আছে, অসম্পৃক্ত বাষ্পকে যদি সম্পৃক্ত করি তাহলে আয়তন উষ্ণতা কমাতে হবে, চাপ বাড়াতে হবে, তবেই সম্পৃক্ত হবে। আর সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত করতে হলে আয়তন বাড়াতে হবে, উষ্ণতা বাড়াতে হবে, চাপ কমাতে হবে। স্ফুটনাঙ্কের তরলের উপরিস্তর, ঠিক আছে, উপরিস্তর বাষ্পের সম্পৃক্ত বাষ্প চাপ বাহ্যিক চাপের সমান। তারপর দেখো ভালোভাবে শিশির জমে কি হবে? আকাশ মেঘহীন থাকলে। ঠিক আছে, আকাশ মেঘহীন থাকলে কিন্তু ভালোভাবে শিশির জমে। তারপর ফুটন্ত তরলে যখন একটি বুদবুদ ফেটে যায় তখন ওর চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান। উষ্ণতা বাড়ালে তরলের সঙ্গে সাম্যে থাকা সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব বাড়ে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 60 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসেই থাকে। আবার 48 কোনো স্থানের শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস, ওই স্থানের বায়ু টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের দ্বারা সম্পৃক্ত হলে টি ইকুয়াল টু 15 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে অপশান সি। তারপর সম্পূর্ণ শুষ্ক বা শিশিরাঙ্কগত, এক্ষেত্রে শিশিরাঙ্কের অস্তিত্ব থাকে না, ডি। তাহলে শিশিরাঙ্কের মান কি? শিশিরাঙ্কের মান সবসময় কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। তারপর কোনো বদ্ধ ঘরে জল স্প্রে করলে শিশিরাঙ্ক বাড়বে। ঠিক আছে, অপশান এ। ঘরের উষ্ণতা বাড়ালে শিশিরাঙ্ক কী হবে? অপরিবর্তিত থাকবে। ঘরের যদি উষ্ণতা বাড়ায়, ঠিক আছে, শিশিরাঙ্ক সে অপরিবর্তিত থাকবে। যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক তা হলো 39.2 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তারপর 54 জলকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে ওই জলের আয়তন কি হবে? প্রথমে হ্রাস পাবে, তারপর বৃদ্ধি পাবে। ঠিক আছে, অপশান বি। একই রকম জলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে জলের ঘনত্ব কী হবে? প্রথমে বাড়ে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে এখানে ডি হবে। ঠিক আছে, ঘনত্ব বললে কিন্তু প্রথমে বাড়ে তারপর কিন্তু কমে, আর আয়তন বললে প্রথমে
কমে তারপর বাড়ে, ঠিক আছে। তারপর তামার আপেক্ষিক তাপ 0.1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তারপর 0.4 কেজি ভরের একটি তামার ক্যালোরিমিটারের জল সম কত হবে? এটা 40 কেজি, 40 গ্রাম। তারপর 57 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কী হবে? এই যে 76 সেমি এইচজি পারস্তম্ভ, ঠিক আছে, 76 সেমি পারস্তম্ভ। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল দ্বারা একটি বিকার কানায় কানায় পূর্ণ আছে, বিকারের জল উপচে পড়বে যদি কি হবে? এ ও বি উভয়ের মধ্যে যে কোনো একটা ঘটনা হয় না, এদের মধ্যে কোনোটিই নয়। তো এখানে অপশন সি রাইট অ্যান্সার, এ ও বি উভয়ের মধ্যে যে কোনো একটা ঘটনা হয়। তারপর কোনো জলাশয়ের উপরিতলে জল প্রায় জমার মতো অবস্থায় জলাশয়টির তলদেশের সম্ভাব্য তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। দুটি পাত্রকে একই তাপমাত্রা জল দ্বারা পূর্ণ করা হলো। একটি পাত্রকে গরম ও অন্য পাত্রকে ঠান্ডা করলে উভয় ক্ষেত্রে জল উপচে পড়ে। দুটি পাত্রই জলের প্রাথমিক তাপমাত্রা কত? তো এটা হবে অপশন ডি 277 কেলভিন। উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন পরিবর্তন নিচের কোন লেখচিত্র দ্বারা প্রকাশ করা যাবে? ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন পরিবর্তন বলেছে। তো আমরা জানি উষ্ণতার বৃদ্ধির সাথে সাথে কী হবে? জলের আয়তনটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এই চিত্রগুলির মধ্যে কোনটি? অপশন এ, অপশন বি, অপশন সি না অপশন ডি? এই যে উষ্ণতা এইদিকে, ঠিক আছে, আর উপরে হচ্ছে আয়তন। তো আমরা জানি উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু জলের আয়তন বৃদ্ধি পায়। তো এই যে আস্তে আস্তে দেখো জলের আয়তন বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সব থেকে কম, সর্বনিম্ন, ঠিক আছে, আর জলের ঘনত্ব কিন্তু সর্বাধিক 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় আর জলের আয়তন সর্বনিম্ন হয়। তাহলে এখানে অপশন সি হবে। দেখো এখানে অপশন এও হবে না, এটা তো উল্টো, এটা আবার সব থেকে বেশি হয়ে যাচ্ছে, এটা ঘনত্বটা হবে, ঠিক আছে, এটাও হবে না আর এটাও হবে না, অপশন সি হবে। আস্তে আস্তে বাড়তে বাড়তে 4 ডিগ্রি সেলসিয়াস জানি আমরা ব্যতিক্রান্ত প্রসারণ ঘটে, তারপর আবার আস্তে আস্তে বাড়ছে, তাহলে এটা অপশন সি, ঠিক আছে, এটা অপশন সি রাইট অ্যান্সার। তারপর কি বলেছে? শীত প্রধান দেশে জলাশয়ের ওপর জমে যাওয়া বরফকে স্তরের ঠিক নিচের জলের উষ্ণতা কত থাকে? এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। যে ঠান্ডা জল রয়েছে সেই ঠান্ডা জলের উপরে যে বরফের স্তর রয়েছে তার বরফের স্তরের নিচে জলের স্তরটির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর নিচের কোন লেখচিত্রটি উষ্ণতার সঙ্গে জলের ঘনত্বের পরিবর্তনকে সূচিত করে? তো এখানে দেখো একই রকমভাবে এখানে দেখলাম আয়তন, এখানে উষ্ণতার সঙ্গে ঘনত্বের বলেছে। এখানে 63 অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, ঠিক আছে, আস্তে আস্তে আবার কমতে থাকে। এটা আয়তনের সঙ্গে অপোজিট, ঠিক আছে, আয়তনের সঙ্গে ঘনত্বের সম্পূর্ণ অপোজিট। এটা আস্তে আস্তে দেখো 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে, তারপরে নর্মাল হয়ে গেছে, বাড়তে থাকছে। এটাও একই রকম, এটা আস্তে আস্তে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বাধিক হয়েছে, ঘনত্ব বেড়ে গেছে, তারপর আবার যেমন নর্মাল সেরকম কমতে থাকছে। তারপর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কী হবে? এটা হবে 76 সেমি পারস্তম্ভের চাপ, অপশন সি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ গ্রহণের ফলে 1 গ্রাম জলে পরিণত হলে জলের উষ্ণতা কী হবে? তো এখানে অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একই রয়েছে, উষ্ণতাকে স্থির রেখে আমরা অবস্থার পরিবর্তন করছি, ঠিক আছে, বরফ থেকে জলে। তো আমরা জানি বরফ থেকে জলে যদি পরিণত করি তাহলে আমাদেরকে 80 ক্যালোরি তাপ দিতে হবে, তবে বরফটি গলবে। তাহলে 80, এই যে 80 ক্যালোরি তাপ দিয়েছি, ঠিক আছে, 80 ইন্টু এখানে 1 গ্রাম বরফ রয়েছে, 1 গ্রাম বরফকে 1 গ্রাম যদি জলে পরিণত করি 80 ইন্টু 1, তাহলে 80 ক্যালোরি। তাহলে আমাদের উষ্ণতা তো কোনো পরিবর্তন হচ্ছে না, লিন তাপের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হয় না, উষ্ণতা স্থির থাকে, অবস্থার পরিবর্তন হয়। ব্যতিক্রান্ত প্রসারণের যে উষ্ণতার পাল্লার মধ্যে দেখা যায় সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। 66 দাগে অপশন সি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। তারপর অবস্থান্তরের সময় পদার্থের উষ্ণতা কী হবে? একই থাকবে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে, উষ্ণতা একই থাকবে। স্পর্শ করে বেশি ঠান্ডা মনে হবে কোনটা? এটা হবে বরফ ও নুনের মিশ্রণ, ঠিক আছে। 68 দাগের হবে অপশন ডি, বরফ আর নুনের মিশ্রণকে আমরা হিম মিশ্রণ বলি, ঠিক আছে। হিম মিশ্রণ অতিরিক্ত ঠান্ডা, বরফের সাথে যদি একটু নুন যোগ করি
ঠিক আছে, বরফের সঙ্গে নুন যোগ করলে কিন্তু বেশি ঠান্ডা, বরফটার হাত দিলে কিন্তু বেশি ঠান্ডা আমরা ফিল করব। তারপর লিন তাপ থার্মোমিটার তাপমাত্রায় পাঠ কী হবে, কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়, একই রাখে না কোনোটি নয়? একই রাখে, কারণ লিন তাপের সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই, কারণ তাপমাত্রা স্থির থাকে। ঠিক আছে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। সমান ভরে দুটি তরল এ ও বিতে সমান তাপ দেওয়া হলো, বি এর আপেক্ষিক তাপ এ এর দ্বিগুণ। ঠিক আছে, এ বি তাপমাত্রার বৃদ্ধির অনুপাত কী হবে? এ দ্বিগুণ বলেছে, মানে বি এর থেকে দ্বিগুণ বলেছে, তাহলে এ যদি দ্বিগুণ হয় বি কী হবে? এক গুণ। তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার, 70 দাগের অপশান সি রাইট অ্যান্সার, 2:1। ঠিক আছে, এ হচ্ছে দ্বিগুণ, 2:1। তো এইগুলোই ছিল বই থেকে এমসিকিউ। ঠিক আছে, অবশ্যই দেখবে।